আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা? কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই ভালো আছি এবং আপনাদের দোয়াতে আমিও আছি। আলহামদুলিল্লাহ ভালো। তো লাস্ট যে ১৯ তম লেকচারটা আমি নিয়েছিলাম এই ইংলিশ গ্রামারের উপর আমার স্লাইড গুলো থেকে আমি যে পড়াচ্ছিলাম, সেখানে আমি ১৯ তম লেকচারটা কমপ্লিট করেছি এবং ১৯ তম লেকচারের লাস্ট যে পড়াটা ছিল সেটা ছিল এক্সাম্পল অফ নাউন ক্লজ। সো আজকে আমরা এর পরের স্লাইডটা থেকে পড়া শুরু করব ইনশাআল্লাহ। তো দেখেন ১ম লাইনটি কি বলেছে? I know you know, আমি জানি যে তুমি জানো। সো এখানে একটা রিলেটিভ প্রোনাউন উজ্জ অবস্থায় আছে। যেমন আমরা কি বলতে পারি I know what you know, আমি জানি তুমি কি জানো। I know that you know, আমি জানি যে তুমি জানো। I know whom you know, আমি জানি যে তুমি কাকে জানো। ঠিক আছে? এভাবে আমরা I know এর যে মাঝখানে একটা রিলেটিভ প্রোনাউন যদি বসাই তাহলে I know এটা একটা সম্পূর্ণ অর্থ দিচ্ছে আমি জানি। একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। রাইট? তাহলে এটা হবে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর পরে যেখানে আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করব, দ্যাট ইউ নো, হোয়াট ইউ নো, হোম ইউ নো, হোএভার ইউ নো, হাউ ইউ নো, হোয়াই ইউ নো, হাউ মাচ ইউ নো। ওই যে রিলেটিভ প্রোনাউন যুক্ত যে ক্লজটা থাকবে সেটা হবে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝতে পারলাম? এখন দেখেন নিচে যে কি বলেছে, দ্যাট আলভি ইজ এ লায়ার, ইজ আ লাই অর ইজ আ ট্রু। এখানে দ্যাট আলভি ইজ আ লায়ার, এটা কি ফাইনিট ভার্বের ঠিক পূর্বেই বসেছে। ফাইনিট ভার্বের ঠিক পূর্বে বসেছে, তাই এই যে দ্যাট আলভি ইজ এ লায়ার এই পার্টটুকু এই যে ক্লজটা, ডিপেন্ডেন্ট ক্লজটা, এই ডিপেন্ডেন্ট ক্লজটা হবে একটা নাউন ক্লজ। আবার দেখেন পরে কি বলছে, দ্যাট শি ইজ আ ডোনা ইজ নন টু অল। সে যে একটা ডোনা মানে ডন, ডনের স্ত্রীকে বলা হয় ডোনা। ইজ নন টু অল অর ইজ ট্রু, এটা সত্য বা এটা সবাই জানে। হোয়াট পেটার ফিলস, পেটার কি ফিল করে, কি অনুভব করে, কি ভালোবাসে, ইজ ফেল্ট বাই ম্যানি অর আস, মানে এটা আমরা সবাই জানি, এটা অনেকেরই জানা, এটা অনেকেই অনুভব করে। ইজ ট্রু, এটা সত্য। ইজ নট রাইট, এটা সঠিক নয়। সো হোয়াট পেটার ফিলস, এটা কি এই ফাইনাল ভার্বে ঠিক পড়বেই বসেছে, তাই এটা হবে নাউন ক্লজ। একইভাবে দ্যাট শি ইজ আ ডোনা, এটাও হবে নাউন ক্লজ। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্ট, এই স্লাইডটা আমরা আশা করি বুঝতে পেরেছি। তো পরের স্লাইডে আমরা চলে যাই। দেখেন এখানে আমাদের অ্যামেজিং একটা এক্সাম্পল আছে, এটা খুবই চমৎকার একটা এক্সাম্পল। তো চলেন আমরা এই এক্সাম্পলটা একটু পড়ার চেষ্টা করি। কি বলেছেন? The British princess smelled that a grave conspiracy was going on inside the palace wall against the bloody rogue king for his vicious and malicious activities committed during his long misrule without considering the plights of the helpless and innocents, just to set his long cherished desire to settle a vast empire on the western horizon of the world. My dear student, সেন্টেন্সটা কিন্তু অনেক বড়। এটা আমরা একটু ভেঙে ভেঙে অর্থ বুঝে পড়ার চেষ্টা করি। চলেন। দ্য ব্রিটিশ প্রিন্সেস, ব্রিটিশ ইংল্যান্ডের রানী স্মেলড, স্মেলড মানে গন্ধ নেওয়া না, স্মেলড মানে আঁচ করতে পারা, বুঝতে পারা, বুঝতে পেরেছিল দ্যাট, দ্যাট আ গ্রেভ কনস্পাইরেসি মানে একটা ভয়াবহ ষড়যন্ত্র ওয়াজ গোয়িং অন ইনসাইড দ্য প্যালেস ওয়াল, মানে প্রাসাদের ওয়াল, প্রাসাদের অভ্যন্তরে একটা মানে ঘোরতর ষড়যন্ত্র চলছিল এগেনস্ট দ্য ব্লাডি রগ কিং। কার বিরুদ্ধে? ব্লাডি রগ কিং এর বিরুদ্ধে, রাজার বিরুদ্ধে। ঠিক আছে? একেবারে রগ কিং বলতে এখানে আহ খারাপ বুঝাইছে, যে খারাপ রাজার বিরুদ্ধে ফর হিজ ভিশিয়াস এন্ড ম্যালিশিয়াস অ্যাক্টিভিটিস, মানে তার জঘন্য এবং নৃশংস অ্যাক্টিভিটিস কর্মকাণ্ডের কারণে কমিটেড ডিউরিং হিজ লং মিসরুল। কি মানে তার দীর্ঘকালীন একটা মিসরুল মানে হচ্ছে অনৈতিক যে ব্যবস্থাগুলো পরিচালনার কারণে, উইদাউট কনসিডারিং দ্য প্লাইটস অফ দ্য হেল্পলেস অ্যান্ড ইনোসেন্টস, বিবেচনা না করে কাদেরকে? অসহায় এবং যারা নির্দোষ, ইনোসেন্ট, তাদেরকে তাদের বিষয়টাকে বিবেচনায় না এনে জাস্ট টু সেট হিজ লং চেরিস্ট ডিজায়ার টু সেটেল আ ভাস্ট এম্পায়ার, শুধুমাত্র তার নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে উম পূরণ করার জন্য ভাস্ট এম্পায়ার, একটা বিশাল সাম্রাজ্য অন দ্য ওয়েস্টার্ন হরিজন,
মানে পশ্চিম হরিজন, পশ্চিম এলাকার অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর পশ্চিম অঞ্চলের একটা বিশাল সাম্রাজ্যে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠা করে, হ্যাঁ, প্রতিষ্ঠা করেছিল কিভাবে? অসহায় এবং মানে হেল্পলেস, যারা সাহায্যহীন বা অসহায় এবং ইনোসেন্টস মানে যারা নির্দোষ, তাদের উপর, তাদের প্রতি একটা মিসরুল মানে একটা অনৈতিক নিয়ম নীতি চালু করার মাধ্যমে অ্যান্ড ভিসিয়াস অ্যান্ড ম্যালিশিয়াস অ্যাক্টিভিটিস, জঘন্য এবং নৃশংস কর্মকাণ্ড পরিচালনা করেছিল যে রাজা, তার বিরুদ্ধে প্যালেস ওয়ালের মানে প্যালেস ওয়ালের মানে সাম্রাজ্যের যে দেয়াল বা সাম্রাজ্যের অভ্যন্তরে একটা কানাঘুষা চলছিল, বা একটা গ্রেভ ষড়যন্ত্র, গ্রেভ কনস্পাইরেসি ওয়াজ গোয়িং অন, মানে একটা বিশাল একটা ষড়যন্ত্র, একটা ভয়াবহ একটা ষড়যন্ত্র চলছিল। এবং এটা বুঝতে পেরেছিল কে? দ্য ব্রিটিশ প্রিন্সেস। সো ঘটনাটা আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখানে দেখেন স্মেলড ভার্বের ঠিক পরেই কি এই পার্টটুকু বসেছে, দ্যাট আ গ্রেভ কনস্পাইরেসি ওয়াজ গোয়িং অন ইনসাইড দ্য প্যালেস ওয়াল এগেইনস্ট দ্য ব্লাডি রক কিং ফর হিজ ভিশিয়াস and malicious activities committed during his long misrule, without considering the plights of the helpless and innocents, just to sate his long cherished desire to settle a vast empire on the western horizon of the world। তাহলে ফাইন ভার্বের ঠিক পরেই যেহেতু ডিপেন্ডেন্ট ক্লজটা বসেছে, তাহলে এই ক্লজটাকে আমরা নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজ দিয়ে রিপ্লেস করতে পারি। আমরা বলতে পারি দ্য ব্রিটিশ প্রিন্সেস স্মেলড ইট, দ্য ব্রিটিশ প্রিন্সেস স্মেলড রহিম, দ্য ব্রিটিশ প্রিন্সেস স্মেলড আস, দ্য ব্রিটিশ প্রিন্সেস স্মেলড আ রাশিয়ান অ্যাক্ট্রেস। সো যে কোনো ভাবে নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজ দ্বারা এই পার্টটুকুকে আমরা কি করতে পারছি? আমরা রিপ্লেস করতে পারছি মাই ডিয়ার স্টুডেন্ট। সো এই অংশটা আমাদের হয়ে যাবে নাউন ক্লজ। আশা আশা করি আমরা এই টার্মটুকু বুঝতে পেরেছি। তো এটুকু যদি আমরা বুঝতে পারি, তো আজকে চলেন আমরা এই যে এই এক্সাম্পলটা আজকে আমরা কমপ্লিট করে আমরা শেষ করবো ইনশাল্লাহ। দেখেন কি বলেছে, দ্য লেডি অ্যাগোনাইজড মি বিকজ শি কুড রিড মাই উইকনেস, মানে মহিলাটা আমাকে জ্বালাতন করতো, আমাকে জ্বালাইতো, আমাকে উত্ত্যক্ত করতো, বিরক্ত করতো, বিকজ কারণ শি কুড রিড মাই উইকনেস, কারণ সে আমার দুর্বলতা বুঝতে পারতো, সে আমার দুর্বলতা সম্পর্কে জানতো, রাইট? সো এখানে দেখেন দ্য লেডি অ্যাগোনাইজড মি বিকজ, বিকজটাকে রিলেটিভ রিলেটিভ প্রোনাউন, তো এখানে বা ক্লজ মার্কার বলতে পারি। সো ক্লজ মার্কার দিয়ে শুরু যে ক্লজটা, সেটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। সো এখানে এই ডিপেন্ডেন্ট ক্লজটা কি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা আমাদের বোঝার বিষয়। সো দেখেন আমরা কি জানি, যদি এই ডিপেন্ডেন্ট ক্লজটা নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজকে মডিফাই করে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ, আর যদি ভার্বকে মডিফাই করে তাহলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর যদি ওই ডিপেন্ডেন্ট ক্লজটা ফাইনাল ভার্বের ঠিক পরে বা ঠিক আগে বসে এবং নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজ দ্বারা রিপ্লেস করা যায়, তাহলে সেটা হবে নাউন ক্লজ। সো এখানে আমরা সেন্টেন্সটা যেটা দেখতে পাচ্ছি, বিকজ শি কুড রিড মাই উইকনেস, এটা কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট? এটা হবে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। কারণ কারণ সে আমার দুর্বলতা জানতো। সে আমার দুর্বলতা জানতো, তাই সে আমাকে কি করতো? জ্বালাতন করতো। অ্যাগোনাইজড মি। তাহলে বিকজ শি কুড রিড মাই উইকনেস, সে আমার দুর্বলতা জানার কারণেই সে আমাকে জ্বালাতন করতো। তাহলে ভার্বকে মডিফাই করছে। যার ফলে এখানে এটা হয়ে যাবে কি বলেন তো? অ্যাডভার্বিয়াল ক্লজ। সো পরেরটা দেখেন, লরিন অ্যান্টিসিপেটেড দ্যাট, লরিন অনুমান করেছিল যে দ্য ফিউগিটিভ পলাতক আসামি ওয়াজ ফ্রম ইউক্রেন, মানে পলাতক আসামিটা ইউক্রেন হতে এসেছিল। লরিন অ্যান্টিসিপেটেড দ্যাট, লরিন আঁচ করতে পেরেছিল বা অনুমান করতে পেরেছিল যে দ্য ফিউগিটিভ ওয়াজ ফ্রম ইউক্রেন, মানে পলাতক আসামি কোথা থেকে এসেছিল? ইউক্রেন থেকে এসেছিল। সো দেখেন এখানে অ্যান্টিসিপেটেড মানে অনুমান করতে পারা, অনুমান করতে পেরেছিল। তো অ্যান্টিসিপেটেড এর পরে কি ডিপেন্ডেন্ট ক্লজটা আছে, তাই এই ডিপেন্ডেন্ট ক্লজটা হবে আমাদের নাউন ক্লজ। আবার পরেরটা দেখেন, রোমানভ হায়ার্ড সাম ওয়ার্কার্স, রোমানভ কিছু কর্মীদেরকে ভাড়া করে এনেছিল, হু ওয়ার ভেরি ফার্টাইল, যারা ছিল খুবই এক কর্মঠ, ফার্টাইল বলতে কর্মঠ, উর্বর বা কর্মঠ। তাহলে হু ওয়ার ভেরি ফার্টাইল, এই যে পার্টটা ডিপেন্ডেন্ট ক্লজ, এই ডিপেন্ডেন্ট ক্লজের যে পার্ট টুকু আছে এটা কাকে মডিফাই করছে? হু ওয়ার ভেরি ফার্টাইল, যারা ছিল খুবই কর্মঠ, কারা, কাদের সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে? সাম ওয়ার্কার্স, সাম অ্যাডজেক্টিভ, ওয়ার্কার্স নাউন, সো এটা হবে কি একটা নাউন ফ্রেজ। তাহলে এই ডিপেন্ডেন্ট ক্লজটা যেহেতু নাউন ফ্রেজ সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, তাই এই ডিপেন্ডেন্ট ক্লজটা হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। সো মাই ডিয়ার স্টুডেন্ট,
আমরা যে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ এবং নাউন ক্লজটা পড়লাম, আর কিন্তু ৩ টা এক্সাম্পলের মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ আশা করি মানে ভালোভাবে বুঝতে পেরেছি। মানে ওখানে আমরা কিন্তু যখন বিস্তারিত পড়েছি ১০ টা ১২ টা এক্সাম্পল দিয়েছি। বাট এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে ৩ টা আমরা বুঝে ফেললাম ইজিলি। ঠিক আছে? আমাদের মূল হচ্ছে বেসিক টার্মটুকু বোঝা। এখানে যেকোনো সেন্টেন্সই আসুক, এখন আমরা পারবো ইনশাআল্লাহ। সো আজকে আমাদের লেকচারটা এই পর্যন্তই থাকবে। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো বেশি, বেশি ভিডিও দিতে পারি এবং আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। আমার পেজে এড হবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।